অবৈধ সংযোগ আর সরবরাহ লাইনের লিকেজে কমানো যাচ্ছে না গ্যাসের অপচয়। তিতাসের অভিযানকে লোক দেখানো বলছে ক্যাব। নাগালের বাইরে আমদানি করা ফল শুল্ক কমানোর দাবিতে সারা দেশে ব্যবসায়ীদের মানববন্ধন। 4 ফেব্রুয়ারি থেকে খালাস বন্ধের হুমকি। ফেসবুক লাইভে চট্টগ্রামে ওসিকে পেটানোর হুমকি। অভিযুক্ত সাজ্জাদের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি সহ নানা অভিযোগ। ওয়াশিংটন ডিসিতে হেলিকপ্টার উড়োজাহাজ সংঘর্ষ, অন্তত 18 আরোহীর মরদেহ উদ্ধার, আরও হতাহতের সংখ্যা। স্বাগত। এখন ঢাকা। পুরো আয়োজনের সঙ্গে আছে আমি উজ্জ্বল হাফিজ। গ্যাস সংকট আর লিকেজে ভরা পুরনো পাইপের কারণে ঠিকমতো মিলছে না গ্যাস। ইট পাথরে চাপা পড়া লাইন সংস্কারে অপারগ তিতাস। অবৈধ সংযোগে বেড়েই চলেছে সিস্টেম লস। অস্বীকার করছেন না নিজেদের কর্মকর্তাদের জড়িত থাকার বিষয়টিও। এসব কারণেই প্রাতিষ্ঠানিকভাবে গ্রাহক সেবায় তিতাস ব্যর্থ বলে মত বিশেষজ্ঞদের। তবে পাইপলাইন প্রতিস্থাপন অসম্ভব নয়। আরও জানাচ্ছেন মাচার মাহবুব। পুরান ঢাকার নবাবপুরের এই বাড়ির গ্যাস সংযোগ নেওয়া হয়েছিল 1978 সালে। পাইপে নেই গ্যাসের ছিটেফোঁটাও, ভেতরে পানির খলখল শব্দ। বাড়ির মালিক নিজেই সংযোগ খুলে দেখাচ্ছিলেন তার প্রমাণ। নবাবপুর এলাকার প্রতিটি বাড়ির গ্যাস সংযোগই 1980 সালের আগে নেয়া। সংকটের কারণে অন্যদিকে যখন গ্যাসের চাপ কমে, এ এলাকায় তখন থাকে না একেবারেই। মাঝে মাঝে গ্যাসের লাইনে পানিরও অস্তিত্ব পাওয়া যায়। হাওয়া মানে এর লাইনের ভিতরে পানি, প্রচুর পানি। এখনো তো খুললাম, দেখলেন লাইনের শব্দ হচ্ছে, ফটফট ফটফট শব্দ, কিন্তু কখনো কোনো গ্যাসই আসে না। তবে সম্প্রতি লিকেজে ভরা 1 ইঞ্চি পাইপ সংস্কারের দাবি নিয়ে তিতাসের কাছে গেলে যথাযথ উদ্যোগের আশ্বাস পাননি বলে অভিযোগও রাজধানীবাসীর। সার্ভে টিম এখানে এসেছিল, এসে দেখা করে দেখেছে, কিন্তু ডিটেক্ট করতে পারেনি। না করার কারণে তারা বলেছে যে এটা আপনারা যদি নিজস্ব খরচে এটা রোড 2 লাইন করতে চান তাহলে সমস্ত নিজের খরচে করতে হবে। তিতাসও বলছে পাইপে লিকেজ ও অবৈধ সংযোগ এই দুই কারণে কমছে না সিস্টেম লস, যার হার 8 থেকে 12% পর্যন্ত। এর মধ্যে কোথাও পাইপের বয়স হয়ে গেছে 30 থেকে 50 বছর পর্যন্ত। রাজধানীর ইট পাথরে চাপা পড়া পাইপে কোথায় লিকেজ আছে তা বের করা এখন বড় চ্যালেঞ্জ তিতাসের জন্য। আর প্রায় অসম্ভব সঞ্চালন লাইনের সংস্কার কাজ। সবসময় কোথাও থেকে ইনফরমেশন যদি পাই যে এক জায়গায় লিক হচ্ছে, সাথে সাথে আমরা মেরামত করি। আমাদের ইমার্জেন্সি সেল আছে। আর এমনি আমরা নিয়মিত একটা জোন সিলেক্ট করে নিয়মিত লিক ডিটেক্ট করে ইমিডিয়েটলি রিপেয়ার করি। পুরো লাইন আপনি সংস্কার করতে পারবেন না। এটার মধ্যে আছে মানে আন্ডারগ্রাউন্ড যে পাইপলাইন আছে অনেক নিচে চলে গেছে, দেখা গেল কিছু কিছু ক্ষেত্রে 6-7 মিটারও চলে গেছে। এদিকে নিয়মিত অবৈধ সংযোগ বিচ্ছিন্ন কার্যক্রম চললেও অবৈধ গ্রাহকের সংখ্যা ঠিক কত তা জানে না তিতাস। তবে শুধুমাত্র 5 আগস্টের পর থেকেই চলতি জানুয়ারি পর্যন্ত 18,000 সংযোগ বিচ্ছিন্ন করেছে তারা। কর্মকর্তাদেরও অবৈধ সংযোগের সঙ্গে জড়িত থাকার কথাও অস্বীকার করলেন না তিতাসের এমডি। আমরা প্রচুর লাইন কাটছি, আবার লেগে যাচ্ছে। এটা অস্বীকার করার কোনো উপায় নেই যে লেগে যাচ্ছে। কিছু মানে যারা ইউজার তারা ওই জায়গার সাথে কিছু কন্ট্রাক্টরের যোগ সাজায়, কিছু আছে আমাদের ইন্টারনাল লোকেরও যোগ কিছু কিছু ক্ষেত্রে পাওয়া যায়। সেক্ষেত্রে আমরা তদন্ত করি, করে আবার শাস্তির আওতায় আনি। তবে বিতরণ লাইন সংস্কারের দায়িত্ব তিতাসকেই নিতে হবে জানিয়ে জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক মানদণ্ড মেনে বসানো সঞ্চালন লাইনও প্রতিস্থাপনযোগ্য। একজন গ্রাহক যখন একটা গ্যাস বিল দেয়, এই টাকার মধ্যে এবং ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশনের যে উন্নয়ন সেটার বাজেট থাকে। পাইপলাইন যে রুট দিয়ে যাওয়া হয় সেই আমরা রুট সার্ভে করি, সেই রুটের 8 মিটারের এই পাশে কোনো স্থাপনা হয় না। এগুলোকে তারা মেরামত এবং রিপ্লেস করা টেকনিক্যালি সম্ভব এবং তারা এটা করতে বাধ্য। এদিকে বছরের পর বছর দুর্নীতিবাজ কর্মকর্তাদের আশ্রয় দিয়ে তিতাস গ্রাহক সেবায় ব্যর্থ হয়েছে বলে মত ক্যাব উপদেষ্টা শামসুল আলমের। সংযোগ বিচ্ছিন্নকে নাটক মন্তব্য করে তিনি বলেন, সিস্টেম লস না কমার দায় তিতাসকেই নিতে হবে প্রাতিষ্ঠানিকভাবে। অবৈধ গ্যাস নেটওয়ার্কই আছে, এরকম কথাবার্তাও সেই 2015 সালের আদেশে আছে। সেই আদেশের উপর ভিত্তি করে সেই আদেশ বাস্তবায়ন না করার অপরাধে
এক নাম্বার। 2 নম্বর হচ্ছে যে অবৈধ সংযোগ এখন পর্যন্ত বিদ্যমান আছে, এই সবগুলো তিতাসের বিরুদ্ধে অভিযোগ এনে তিতাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, আর এটা কাটার দায়িত্ব সরাসরি বিআরসি নিজের দায়িত্বে আইন প্রয়োগকারী সংস্থাকে দিয়ে নিজে প্রয়োজন হলে আর্মি নিয়োগ করবে দরকার হলে। আন্তর্জাতিক মানদণ্ডে কারিগরি সমস্যার কারণে একটি কোম্পানির সিস্টেম লস থাকতে পারে 2%, আর বিতরণ লাইনে হতে পারে সর্বোচ্চ 0.25%। কিন্তু বাংলাদেশে গ্যাস বিতরণ সংস্থাগুলোর সিস্টেম লস বছরের পর বছর বেড়ে গিয়ে ঠেকেছে গড়ে 10%। মাজহার মাহবুব, এখন, ঢাকা। আমদানি শুল্ক কমানোর দাবিতে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন করছেন ফল ব্যবসায়ীরা। শুল্ক প্রত্যাহার না হলে 4 ফেব্রুয়ারি থেকে বন্দরে খালাসের বন্ধের হুমকি দিয়েছেন তারা। সকালে রাজধানীর বাদামতলী পাইকারি ফলের আড়তে মানববন্ধন শুরু হয়। এতে ক্ষুদ্র ও পাইকারি ব্যবসায়ীরা অংশ নেন। একই দাবিতে চট্টগ্রামে মানববন্ধন করেন ফল ব্যবসায়ীরা। এ সময় রমজানের আগে ফল আমদানিতে শুল্ক বাড়িয়ে দেওয়ার প্রতিবাদ জানান তারা। এছাড়া ফেনী সহ দেশের বিভিন্ন স্থানে ফল আমদানিতে বর্ধিত শুল্ক আরোপের প্রতিবাদ জানানো হয়। ব্যবসায়ীদের দাবি, দেশের মোট চাহিদার প্রায় 70% ফল আমদানি নির্ভর। অতিরিক্ত শুল্ক আরোপের কারণে ফল আমদানি কমে গেছে। এতে দেশীয় বাজারে বেড়েছে ফলের দাম। ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ী সহ সাধারণ ভোক্তারা। 500 টাকা কেজি কেউ কি আঙ্গুর খাইবো? একটা মানুষের কয় টাকা কামায়? সরকারের ডিউটি কমাতে হবে, কমে দিলে পাবলিক জনগণ কম দামে খাইতে পারবো। আমরা একটা কোটি নিলে 3 থেকে 3.5 লাখ, 4 লাখ, 5 লাখ টাকা লস হচ্ছে। আমরা এই যে লস দিব, লস দিয়ে আমরা কিভাবে বিক্রি করবো? প্রত্যেকটা ব্যবসায়ী ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা করে, তাদের আজকে লোন পরিশোধ করতে পারতেছে না। সাধারণ জনগণের দিকে চেয়ে আপনারা আমাদেরকে শুল্ক কমান। রাজধানীর বাদামতলী ফলের আড়তে এখনও ফল ব্যবসায়ীদের মানববন্ধন চলছে। সেখানে আছেন সহকর্মী জাবেদ আব্দুল্লাহ। জাবেদ, জানাবেন আমদানি শুল্ক বৃদ্ধিতে বিদেশি ফলের বাজারে কি প্রভাব পড়েছে, আর মানববন্ধন থেকে ব্যবসায়ীরা কি বলছেন? 2024-25 অর্থ বছরের মাঝামাঝি সময়ে এসে শতাধিক পণ্যের উপরে শুল্ক বাড়ায় সরকার, যা গত 9 জানুয়ারি থেকে কার্যকর হয়। সেই শতাধিক পণ্যের সঙ্গে যুক্ত হয় বিলাসী পণ্য হিসাবে আপেল, কমলা, মাল্টা, আঙুর সহ অন্যান্য আরও যে আমদানিকৃত ফল আছে সেগুলো। এই পণ্যের উপরে কর বাড়াবার দাবিতে মূলত আজ সকাল থেকেই বাদামতলীর ফলের আড়তগুলোতে মানববন্ধন করেছে ব্যবসায়ীরা। একই সঙ্গে এই মানববন্ধন সারা দেশে একযোগে চলছে। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছিল, তারা আমাদের যে বিষয়টা জানিয়েছে যে বিগত সময়ে এই আমদানিকৃত ফলের উপর কর আরোপ ছিল 20%, তা বাড়িয়ে এখন আরও 15% যোগ করা হয়েছে। অর্থাৎ এখন 30 থেকে 45% হারে আরোপিত শুল্ক দিতে হচ্ছে, যা সম্পূরক শুল্ক হিসেবে সরকার আহরণ করছে। এই বিষয়টি ব্যবসায়ীরা উদ্বেগ জানিয়ে বলেছে যে এর ফলেই মূলত ক্রেতাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে গিয়েছে ফল, যে কারণে আমদানিকৃত ফল এখন বিক্রেতারা বিক্রি করতে পারছেন না। যেহেতু ফল পচনশীল পণ্য, বিক্রি করতে না পারার কারণে বেশ কিছু ফল এর মধ্যে কিন্তু ব্যবসায়ীরা আড়তেই পচেছে বলে তারা আমাদেরকে জানিয়েছে। ব্যবসায়ীরা এই মানববন্ধন থেকে যে বিষয়টা বলছেন সেটার এক দফা দাবি তারা জানিয়েছেন, আগামী সোমবারের মধ্যে তাদের যে সম্পূরক শুল্ক 10% যদি কমানো না হয় তাহলে তারা এনবিআর এর সামনে অবস্থান কর্মসূচি করবেন। একই সঙ্গে এনবিআর এর সামনে অবস্থান কর্মসূচি করবেন বলে তারা আমাদেরকে জানিয়েছে এবং এর সংক্রান্ত একটি চিঠি এনবিআর এ তারা পাঠিয়েছে। একটু জানিয়ে রাখি যে আমাদের দেশে ফলের যে চাহিদা, মোট চাহিদা, সেই মোট চাহিদা 30% ফল উৎপাদন হয়, বাকি 70 থেকে 75% ফল কিন্তু আমদানি করতে হয়। ব্যবসায়ীরা যে বিষয়টি বলছে সেটা যে অতিরিক্ত এই আরোপিত যে কর, যে সম্পূরক শুল্ক, এই শুল্কের ফলে ফল আমদানি কিছুটা কমবে এবং যদি এই আরোপিত শুল্ক কমানো না হয় আগামী 3 তারিখের পর থেকে তারা বন্দর থেকে পণ্য খালাস বা পণ্য সরবরাহ বন্ধ রাখবেন বলে কিন্তু এই বিষয়টি তারা আমাদেরকে জানিয়েছেন। এটি বলছেন যে এটি বিলাসী পণ্য নয়, মূলত ফল একটি খাদ্য, এই খাদ্য তালিকায় যুক্ত করেই এর যে শুল্ক সেটি কমানো দাবি জানিয়েছে এখানকার ব্যবসায়ীরা। এছাড়া আমাদেরকে আরও যে বিষয়টি তারা বলেছেন যে ফল বিক্রি আগে যেখানে একটি আড়ত থেকে দিনে 5 থেকে 6 গাড়ি ফল বিক্রি হতো, সেখানে এখন সপ্তাহে 1 থেকে 1.5 কন্টেনার ফল তারা বিক্রি করতে পারছেন। এর কারণ হিসেবে বলছেন যে এই যে ফলের যে উচ্চ মূল্য, সেই উচ্চ মূল্যের ফলেই মূলত ফল বিক্রি কমে গেছে। এটা বিক্রেতারাও চাচ্ছেন না যে উচ্চ মূল্যে ফল বিক্রি করতে, কিন্তু বাধ্য হয়ে তাদের ফলের যে ক্রয়, সে ক্রয় মূল্যের সঙ্গে শুল্ক বেড়ে যাওয়ায় ফলের দাম বেড়েছে বলে কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল বাদামতলী ফলের আড়তে যে মানববন্ধন চলছে ব্যবসায়ীদের, সেই মানববন্ধন থেকে আমার কাছে সবশেষ তথ্য। পরবর্তী সংবাদে আরও তথ্য নিয়ে আপনার সঙ্গে যুক্ত হব। উজ্জ্বল।
ফল ব্যবসায়ীদের মানববন্ধনের বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী জাবেদ আব্দুল্লাহ। ফেসবুক লাইভে এসে থানার ওসিকে প্রকাশ্যে পেটানোর হুমকি দিলেন চট্টগ্রামের এক সন্ত্রাসী। চাঞ্চল্যকর এই ঘটনায় বায়েজিদের নিজ থানায় সাধারণ ডায়েরি করেছেন খোদ ওসি। অভিযোগ, নগরীর বায়েজিদ ও হাটহাজারী এলাকায় ছোট্ট সাজ্জাদ নামের এই সন্ত্রাসী এরই মধ্যে চাঁদাবাজি, আধিপত্য, একাধিক হত্যার কারণে এলাকায় ত্রাস হিসেবে পরিচিত। ভয়ে তার বিরুদ্ধে মুখ খুলতে নারাজ এলাকাবাসী। শোয়েব রহমানের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে কালো মাইক্রোবাস থেকে নামলেন কয়েকজন যুবক। হেঁটে সিসিটিভির আওতার বাইরে চলে গেলেন। মুহূর্তেই আশেপাশে সবাই দৌড়ে পালাতে লাগলো। এরপরই আগ্নেয়াস্ত্র হাতে যুবকরা এসে মাইক্রোবাসে চেপে পালিয়ে গেল। প্রত্যক্ষদর্শীরা বলছেন, ছোট সাজ্জাদ তার সহযোগীদের নিয়ে নগরীর শমশের পাড়ায় আফতাব উদ্দিন তাহসিন নামের এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছেন। পরের দৃশ্যপটে গেটের বাইরে একটি অটোরিকশা এসে দাঁড়ায়। সেটি থেকে 3 যুবক মুখে মাস্ক পরে আগ্নেয়াস্ত্র হাতে ঢুকে পড়ে ভেতরে। অপর ফুটেজে দেখা যায়, ভেতরে ঢুকেই আগ্নেয়াস্ত্র হাতে সবাইকে হুমকি ধামকি দিতে থাকেন। এখানেও নেতৃত্বে ছোট সাজ্জাদ। আরেকটি ফুটেজে দেখা যায়, দলবল নিয়ে আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র হাতে হেঁটে যাচ্ছেন বেশ কিছু যুবক, যাদের দুজনকে আরেকটি ফুটেজে দেখা যায় একটি সিঁড়ি বেয়ে ধারালো অস্ত্র হাতে নেমে যেতে। পরের মুহূর্তে গুলির আওয়াজ। গুলি করার সে দৃশ্য ধরা পড়ে আরেকটি ক্যামেরায়। সাম্প্রতিক এসব ঘটনায় নাম এসেছে বায়েজিদ অক্সিজেন এলাকার ত্রাস ছোট সাজ্জাদের, যে বিদেশ পলাতক সাজ্জাদ হোসেনের সহযোগী বলে এলাকায় পরিচিত। মঙ্গলবার এই ছোট সাজ্জাদ ফেসবুক লাইভে এসেই বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমানকে প্রকাশ্যে পেটানোর হুমকি দেন। প্রয়োজনে মারা যাবেন, তবুও পুলিশের কাছে হার মানবেন না বলেও প্রতিজ্ঞা করেন। ওসিকে মারার এমন হুমকিতে চাঞ্চল্য তৈরি হয়েছে পুরো নগরী জুড়ে। কুড়োর রায় আইন পর্যন্ত কুড়োর সুষ্ঠু বিচার হব, তোরা বাঁচে যাবে। যদি সুষ্ঠু বিচার নোয়া, তোরা আইনের হানানো যদি ফাঁকি হইনে জজ গই, তোরা আর তখন বাঁচি থাকতে নি। যেটা তাহস না কেন আয় তো নারিয়ে না করে ফিরতুম, প্রয়োজন মরে যাই গই, তোরা না মারিয়ে না। এই ঘটনায় নিজ থানায় সাধারণ ডায়েরি করতে হয়েছে খোদ ওসিকে। এই সংক্রান্তে আমাদের যে আইনগত ব্যবস্থা রয়েছে সেটি চলমান রয়েছে। বিশেষ করে যেহেতু একটি হুমকি ইস্যু, সেহেতু আমাদের বায়েজিদ থানায় এই সংক্রান্তে একটি জিডি করা হয়েছে। আমাদের একাধিক টিম মাঠে রয়েছে, অতি দ্রুতই তাকে আমরা আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হবে বলে আমরা বিশ্বাস করি। পুলিশ জানায়, গত 2 দিন আগে নগরীর বায়েজিদ থানায় অভিযান চালিয়ে তার সহযোগী 6 জনকে অস্ত্রসহ আটক করা হয়েছে। মাসখানেক আগে অক্সিজেন এলাকায় একবার সাজ্জাদকে গ্রেফতার করতে গেলে গুলি করতে করতে পালিয়ে যায়। সে ঘটনায় আহত হন বেশ কয়েকজন। তার বিরুদ্ধে হাটহাজারী বায়েজিদ থানায় একাধিক চাঁদাবাজি ও হত্যা মামলা আছে। তার বিরুদ্ধে যেহেতু একাধিক হত্যা, চাঁদাবাজি এবং বিভিন্ন ধরনের জঘন্যতম অপরাধের যে মামলা রয়েছে, সেগুলো সংক্রান্তে যে আইনগত ব্যবস্থা, বিশেষ করে তাকে গ্রেফতার পূর্বক আদালতে সুপর্দ করার যে প্রক্রিয়াটা রয়েছে, সে ব্যাপারে আমরা কাজ করছি। তবে লাইভে পুলিশ হেফাজতে নির্যাতনের কারণে স্ত্রীর গর্ভের সন্তানের মৃত্যুর অভিযোগ করেন সাজ্জাদ। এ ঘটনায় আদালতে ওসির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তার স্ত্রী। শোয়েব রহমান, এখন, চট্টগ্রাম। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে যাত্রীবাহী উড়োজাহাজ ও সামরিক হেলিকপ্টারের সংঘর্ষ হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত 18 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। চলছে উদ্ধার অভিযান, বাড়তে পারে হতাহতের সংখ্যা। আরও জানাচ্ছেন জাহানারা ভুইয়া। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত 9টা ওয়াশিংটন ডিসিতে রোনাল্ড রিগান বিমানবন্দরের কাছে সামরিক হেলিকপ্টার ও আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইটের সংঘর্ষ হয়। মাঝ আকাশে সংঘর্ষের পর বিমানবন্দরের পাশে নদীতে বিধ্বস্ত হয় যাত্রীবাহী উড়োজাহাজটি। ফ্লাইটটি কানসাস থেকে ওয়াশিংটন ডিসিতে যাচ্ছিল। আরোহী ছিল 60 জন ও 4 জন ক্রু। দুর্ঘটনার পর বন্ধ হয়েছে রিগান বিমানবন্দরের সব কার্যক্রম। অবতরণের কিছুক্ষণ আগে ব্ল্যাক হক সামরিক হেলিকপ্টারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বিমানটির। হেলিকপ্টারটি ভার্জিনিয়া থেকে 3 সেনা সদস্য নিয়ে ওয়াশিংটন ডিসিতে যাচ্ছিল। বিধ্বস্তের পর আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট 5342 উড়োজাহাজটির ধ্বংসাবশেষ রোনাল্ড রিগান বিমানবন্দরের কাছেই নদীতে পড়েছে। খবর পেয়ে উদ্ধার কাজ শুরু করেছে দমকল বাহিনী। ওয়াশিংটন ডিসির বিমানবন্দরের দুর্ঘটনাটি সরাসরি পর্যবেক্ষণ করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
জাহানারা ভূঁইয়া, এখন বিশ্ব। কেরানীগঞ্জে জলাশয় ও কৃষি জমিতে মিলেনিয়াম সিটির অনুমোদনহীন আবাসিক প্রকল্প উচ্ছেদে অভিযান শুরু করেছেন রাজুকের ভ্রাম্যমাণ আদালত। সেখানে আছেন সহকর্মী রকিবুল রাহাত। বিস্তারিত জানবো তার কাছ থেকে। রাহাত, জানাবেন উচ্ছেদ অভিযানে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? উজ্জ্বল, সকাল 11টার দিকে এই উচ্ছেদ অভিযান শুরু হয় এবং উচ্ছেদ অভিযান শুরু হবার পর কিন্তু এই মিলেনিয়াম সিটির যে মোট 9 একর জায়গা আছে সেখানের বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে রাস্তা তৈরি করা হয়েছে, বেশ কয়েকটি জায়গায় কিন্তু ভবনও তৈরি করা হয়েছে। সেই রাস্তাগুলো মূলত যে ভেকু রয়েছে সেটি দিয়ে সেই রাস্তার জায়গাগুলো কিন্তু উচ্ছেদ করা হয়েছে, অর্থাৎ রাস্তাগুলো সমান করা হয়েছে। যেহেতু রাজুক বলছে যে এই জায়গাটি মূলত জলাশয়ের জায়গা, ড্যাপের মহাপরিকল্পনা, এবং একই সঙ্গে এই জায়গায় এই আবাসন প্রকল্পটিতে ইতিমধ্যে যে ভবন তৈরি হয়েছে, 2টি ভবন আমরা দেখছি, সেই 2টি ভবনও কিন্তু এখানে আমরা দেখেছি যে অভিযানে এসে বেশ কয়েকটি ভবন কিন্তু ঘুরিয়ে দেওয়া হয়েছে। এবং রাজুকের যিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট এখানে এসেছেন তার সঙ্গে আমরা কথা বলেছি। তিনি বলেছেন এর আগে এই জায়গাটিতে গত 22 জানুয়ারি যখন তারা অভিযান চালাতে আসেন তখন কিন্তু এই জায়গাটিতে যারা ভূমিদস্যু রয়েছে, ভূমিদস্যুদের লোকজন এসে তাদেরকে বাধা দেয় এবং সেখানে 3 জন আহত হয়, রাজুকের 1 জন এবং 2 জন গণমাধ্যম কর্মী এখানে আহত হয়। তারপরে কিন্তু আজকে আমরা দেখছি সকাল থেকেই বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতিতে এখানে অভিযান চালাচ্ছে এবং অভিযানের মাধ্যমে মূলত এই 2টি ভবন ছাড়াও এই মোট 9 একর জায়গার মধ্যে যেসব বৈদ্যুতিক খুঁটি রয়েছিল, এছাড়া অন্যান্য সাইনবোর্ড, বিলবোর্ড, এই স্থাপনাগুলো কিন্তু আমরা দেখেছি যে রাজুকের পক্ষ থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং রাজুকের পক্ষ থেকে বলা হয়েছে যে 2024 সালের জানুয়ারিতে যেহেতু এই জায়গাটিতে যেন নতুন করে কোনো আবাসন প্রকল্প না হয়, কারণ যেহেতু এটি জলাশয়ের জায়গা, একটি খালের জায়গা, সেই হাইকোর্টের আদেশের অনুযায়ী কিন্তু ব্যবস্থা নিতে তারা মূলত এই অভিযান পরিচালনা করছেন। এবং একই সঙ্গে আমরা রাজুকের কাছে জানতে চেয়েছিলাম যে এই আবাসন প্রকল্পটি ছাড়াও অন্যান্য যে আবাসন প্রকল্পগুলো রাজুকের অনুমোদনহীন রয়েছে সেগুলোর বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে। সেক্ষেত্রে রাজুকের যিনি প্রধান নগর পরিকল্পনাবিদ রয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছেন যে একে একে আগামী মাস থেকে কিন্তু অবৈধ আবাসন প্রকল্পগুলোর বিরুদ্ধে রাজুক ব্যবস্থা নেবে এবং সেখানে ইতোমধ্যে যেসব জমি ভরাট করা হয়েছে জলাশয়ের উপরে বা যেসব খাল দখল করা হয়েছে সেসব খাল এবং জমির জায়গাগুলো কিন্তু পুনরুদ্ধার করার কথাই রাজুক আমাদেরকে জানিয়েছেন এবং একই সঙ্গে জানিয়েছেন যে যারা এইসব আবাসন প্রকল্পে যারা লগ্নি করছেন, অর্থাৎ যারা জমি কিনছেন বা ভবন নির্মাণ করছেন, তারা যেন রাজুকের মহাপরিকল্পনা যেটি রয়েছে সেই মহাপরিকল্পনা দেখে এবং রাজুকের অফিসের সাথে যেন যোগাযোগ করে তারা যেন নতুন করে কোনো জায়গা জমি কেনা বা ভবন নির্মাণ করা সেই বিষয়গুলো যেন রাজুকের কাছ থেকে অনুমোদন নিয়েই তারা করে, কারণ এরপর থেকে রাজুক আরও কঠোর অবস্থানে যাবে বলেই কিন্তু রাজুক কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন। তবে আজকে কিন্তু আমরা বিগত দিনের মতো এখানে কাউকে বাধা দিতে দেখিনি এবং এই মিলেনিয়াম সিটি যেটিতে আজকে উচ্ছেদ অভিযান চলছে সেখানের কোনো মালিক পক্ষ কিন্তু এখন পর্যন্ত রাজুকের সাথে কথা বলতে আসেননি। তবে রাজুক বলছে যে তাদের এই অভিযান যেটি চলছে অন্তত প্রতি মাসে 2 থেকে 3টি অভিযানের মাধ্যমে তারা এই মিলেনিয়াম সিটি এবং অন্যান্য যে অবৈধ আবাসনগুলো রয়েছে সেগুলোর বিরুদ্ধে। কেরানীগঞ্জের মিলেনিয়াম সিটিতে চলছে রাজুকের অভিযান। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী রকিবুল রাহাত। কুমিল্লা নোয়াখালী 4 লেন মহাসড়কের 3টি স্থানে ভূমি অধিগ্রহণ জটিলতায় বন্ধ রয়েছে সড়ক প্রশস্তকরণের কাজ। মহাসড়কের 8 কিলোমিটার অংশে পণ্য ও যাত্রী পরিবহনে পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। বিস্তারিত জানাতে মহাসড়কের বাঘমারা থেকে যুক্ত আছেন সহকর্মী খালেদ সাইফুল্লাহ। খালেদ, জানাবেন এই জটিলতা নিরসন হতে আর কত সময় লাগতে পারে, কি বলছে কর্তৃপক্ষ? উজ্জ্বল, কুমিল্লা নোয়াখালীর যেই মহাসড়কটি সেটি নোয়াখালী এবং লক্ষ্মীপুরের মানুষের চলাচলের অন্যতম প্রধান মহাসড়ক কিন্তু এটি। ঢাকার সাথে এবং চট্টগ্রামের সাথে যোগাযোগের জন্য কিন্তু তাদের এই পথটি ব্যবহার করতে হয়। দীর্ঘদিন পর যেটি 2018 সালে কাজ শুরু হয়েছিল মহাসড়কের জন্য 2170 কোটি টাকা ব্যয়ে, সেই মহাসড়কটি কিন্তু এখন এই কাজটি থমকে আছে। গত কয়েক বছর যাবত এটি 2 দফা মেয়াদ বাড়ানো হয়েছে। শুধুমাত্র কয়েকটি জায়গায় জমি অধিগ্রহণের কিছু জটিলতা আছে, সেইগুলোর কারণে কিন্তু এই মহাসড়কের উন্নয়ন কাজ থমকে আছে, যার ফলে এই মহাসড়কের এই পথে চলাচলের মানুষের
দুর্ভোগের প্রধান কারণ হচ্ছে এই মহাসড়কের বেশ কয়েকটি বাজার এবং যে জায়গাগুলো এখনও প্রশস্তকরণ করা হয়নি। একটি বাগমারা এলাকায় আপনারা দেখছেন যে এখানে যানবাহন কিন্তু দাঁড়িয়ে থাকে এবং যার ফলে এখানে যে আশেপাশে ব্যবসা বাণিজ্য, মানুষজনের যে চলাফেরা সব কিছুতে কিন্তু মানুষজন দুর্ভোগ পাচ্ছেন এবং দীর্ঘ সময় পরেও কিন্তু এটার কোনো সমাধান সুরাহা এখন পর্যন্ত হয়নি। 2 দফা মেয়াদ বাড়ানো হয়েছে, ইতিমধ্যে শেষ করার কথা ছিল, কিন্তু গত জুন মাসে এই মহাসড়কটি যে 8 কিলোমিটার অংশ সেটি প্রশস্ত না করে কিন্তু কাজ উদ্বোধন করা হয়েছে। প্রশাসনিকভাবে জেলা প্রশাসন এবং সড়ক জনপদ বলছে যে এই কাজগুলো তড়িৎ গতিতে আবার শুরু করার জন্য তারা চেষ্টা করছেন। ভূমি অধিগ্রহণের জটিলতা নিরসন হয়েছে এবং সেগুলো তারা শিগগিরই কাজ শুরু করবেন, কিন্তু আসলে এই ফাইল চালাচালি এবং সেই জটিলতাগুলো কিন্তু দীর্ঘদিন ধরেই হচ্ছে। মানুষজন এখানে যারা আছেন তারা বলছেন যে একটি মহাসড়ক আর কতদিন সময় পেরিয়ে গেলে তারা আসলে এই সড়কে নির্বিঘ্নে চলাচল করতে পারবেন। বিশেষ করে নোয়াখালী এবং লক্ষ্মীপুরের মানুষজনের চলাচলের জন্য কিন্তু এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সড়ক এবং কুমিল্লার দক্ষিণাঞ্চলের মানুষের এটি প্রধানতম সড়ক। আশেপাশে কয়েক লক্ষ মানুষের চলাচল কিন্তু প্রতিদিনই কিন্তু এই সড়ক দিয়ে হয়ে থাকে, যার কারণে এই যে কুমিল্লার বাগমারা সহ লাকসাম এবং যে কয়েকটি 3-4টি জায়গাতে জমি অধিগ্রহণের জটিলতা আছে সেগুলোতে এসে কিন্তু 4 লেন কিন্তু উন্নয়ন কাজ হয়েছে, কিন্তু এই জায়গাগুলোতে এসে কাজগুলো থমকে যাওয়ায় মানুষজন এই জায়গাতে এসে কিন্তু যানজটে পড়ছেন, ভোগান্তিতে পড়ছেন এবং এখানকার মানুষজন বলছেন যে নতুন অন্তর্বর্তী সরকারের সময় এই জনগুরুত্বপূর্ণ মহাসড়কের উন্নয়ন কাজ আবারও এগিয়ে যাবে এবং এই সড়কটি 4 লেনের কাজ সম্পন্ন হবে। কুমিল্লা থেকে যুক্ত ছিলেন সহকর্মী খালেদ সাইফুল্লাহ। দেখছেন এখন ঢাকা। গণ অভ্যুত্থানে ছাত্র জনতার উপর হত্যাযজ্ঞের অভিযোগে শেখ হাসিনা সহ ফ্যাসিবাদের দোসরদের বিচার দাবিতে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে বিক্ষোভ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ বিষয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত আছেন সহকর্মী ফয়সাল করিম। ফয়সাল, কি বলছেন আন্দোলনকারীরা, জানাবেন। উজ্জ্বল, আমরা দেখছি যে মূলত 8 দফা দাবিতে তারা এখানে জড়ো হয়েছেন এবং এখানে বিক্ষুব্ধ ছাত্র জনতা আছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে তারা আজকে এখানে এই বিক্ষোভ সমাবেশ করছেন। মূলত তারা যে 8 দফা দাবি দিচ্ছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছে বিগত সরকার যে হত্যাযজ্ঞ চালিয়েছে, রক্তক্ষয়ী যে জুলাই বিপ্লবে ছাত্র জনতার উপর যেই হত্যাকাণ্ড চালিয়েছে, যেই হত্যা নির্যাতন চালিয়েছে, সেই নির্যাতনের বিচারের দাবিতে মূলত শেখ হাসিনার ফাঁসির দাবি তারা দিচ্ছেন এবং পাশাপাশি আরও 7 থেকে 8টি দাবি কিন্তু তারা এখানে তুলে ধরছেন এবং আমরা এসব দাবির মধ্যে অন্যতম হচ্ছে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করার দাবি তারা জানাচ্ছেন এবং দ্রুত বিচার আইনে বিভাগীয় ট্রাইব্যুনাল গঠন করে জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতার উপর যে হত্যাকাণ্ড হয়েছে তার সাথে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত ছিল সেই জড়িতদের বিচার করার দাবি তারা জানাচ্ছেন। পাশাপাশি এই জুলাই অভ্যুত্থানের যে ঘোষণাপত্র সেটি যাতে রাষ্ট্রীয়ভাবে যাতে ঘোষণা করা হয় সেই দাবি তারা জানাচ্ছেন। পাশাপাশি বিগত সময়ে যে আওয়ামী লীগের যেই হত্যা, গুম এবং খুন ধর্ষণের যে অপরাধ সংগঠিত হয়েছিল সেগুলোর বিচারও তারা চাইছেন এবং পাশাপাশি ভোটের অধিকার যে হরণ করা হয়েছিল ছাত্র জনতার, সেই ভোটের অধিকার হরণের জন্য আওয়ামী লীগের রাজনীতি তারা চিরতরে নিষিদ্ধের দাবি তুলছেন। পাশাপাশি এই যারা আওয়ামী লীগ নেতা আছেন, বিভিন্ন সময় হত্যা, দুর্নীতি এবং অর্থ আত্মসাতের সাথে যারা জড়িত ছিলেন তাদের সম্পদ রাষ্ট্রীয়ভাবে বাজেয়াপ্তর দাবি তারা তুলছেন এবং জুলাই গণঅভ্যুত্থানে যে শহীদ আছেন বা যারা আহত আছেন তাদেরকে প্রাপ্য মর্যাদা দেয়া এবং তাদের চিকিৎসার জন্য যেই খরচ সেটি রাষ্ট্রীয়ভাবে দেওয়ার কথা তারা তুলছেন এবং পাশাপাশি নতুন সংবিধানের কথাটি এখানে আসছে। বিভিন্ন বক্তা এখানে এসে বক্তব্য দিচ্ছেন এবং এখন আসলে বক্তব্য রাখছেন চট্টগ্রামের অন্যতম সমন্বয়ক রাসেল এবং তার আগে যারা বক্তব্য রাখছেন তারা মূলত আমরা যেটা দেখেছি যে এই যে বিচারহীনভাবে যে আওয়ামী লীগ নেতৃবৃন্দ বা আওয়ামী লীগের যারা হত্যা, গুম বা গণ অভ্যুত্থানে যারা ছাত্র জনতার উপর বর্বরচিত হামলা চালিয়েছেন তাদেরকে যে আসলে এই বর্তমান সরকার যে ছাড় দিচ্ছে সেই ছাড়ের প্রতিবাদ তারা করছেন এবং তারা অবিলম্বে এই যারা হত্যাকাণ্ড বা গুম খুনের সাথে জড়িত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের যেই যারা সরকারি মন্ত্রণালয়ে ছিলেন কিংবা আওয়ামী নেতৃবৃন্দ ছিলেন তাদের যেই ফাঁসি কিংবা তাদের যে শাস্তি সেই শাস্তির দাবি তারা জানাচ্ছেন এবং তাদের কথার মধ্যে যেটি বেরিয়ে আসছে যে আসলে তারা অনেকটাই ক্ষুব্ধ, কারণ 6 মাস পেরিয়ে গেল সরকার অনেক আহতের এখনো চিকিৎসা করেননি কিংবা অনেক হত্যাকারী কিন্তু পালিয়ে যেতে সহায়তা করেছে এই সরকার। সুতরাং সবকিছু মিলিয়ে তারা আজকে এখানে অবস্থান নেবেন এবং তারা জানিয়েছেন যে আজকে বেলা 3টা পর্যন্ত তারা এই প্রেস ক্লাবে অবস্থান নেবেন। উজ্জ্বল। শেখ হাসিনার বিচারের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সে খবর জানাচ্ছিলেন সহকর্মী ফয়সাল করিম।
বাদ মাগরিব আমবয়ানের মধ্যে দিয়ে শুরু হচ্ছে ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এরই মধ্যে তুরাগের তীরে আসতে শুরু করেছেন শুরায়ে নিজামের অনুসারী মুসল্লিরা। এবার প্রথমবার ৩ পর্বে শুরু হবে বিশ্ব ইজতেমা। শেষ মুহূর্তের প্রস্তুতির খবর জানাতে টঙ্গীর ইজতেমা ময়দান থেকে যুক্ত আছেন সহকর্মী ইফতেখার রায়হান। ইফতেখার, জানাবেন মুসল্লিদের জমায়েত কেমন আর প্রশাসনের নজরদারি সার্বিক চিত্র কি দেখছেন? উজ্জ্বল, এবারে কিন্তু প্রথমবারের মতো ৩ পর্বে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে, যে কারণে আমরা দেখেছি যে অন্যান্য বারের তুলনায় এবার কিন্তু মুসল্লিদের ভিড় কিছুটা কম, কারণ যেহেতু ৩ ধাপে ইজতেমাটি হচ্ছে, যে কারণে মুসল্লিদেরকেও কিন্তু জেলা ভিত্তিক ভাগ করে দেওয়া হচ্ছে। প্রথম পর্বে আমরা যতটুকু জানতে পেরেছি ৪১টি জেলার মুসল্লিরা শুরায়ে নিজামের যারা অনুসারী রয়েছেন সেই মুসল্লিরা অংশ নেবেন এবং পরবর্তীতে বাকি জেলার মুসল্লিরা অর্থাৎ ৩ তারিখ থেকে তারা বাকি দ্বিতীয় পর্বে অংশ নেবেন। এছাড়াও আগামী ১৪ তারিখ থেকে অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি থেকে ১৪, ১৫, ১৬ এই ৩ দিন মাওলানা সাদ সাহেবের অনুসারীদের ইজতেমার আয়োজনের কথা রয়েছে। তো ইতিমধ্যে কিন্তু ইজতেমা ময়দানের পুরো ১৬০ একরের যে ময়দানটি রয়েছে সেই ময়দানটি কিন্তু নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। ৫ স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে এবং এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি ৩৩৫টি সিসিটিভি ক্যামেরা, ১৬টি ওয়াচ টাওয়ার, ২০টি চেকপোস্ট এবং ৫টি ভাসমান সেতু রয়েছে মুসল্লিদের পারাপারের জন্য। এছাড়াও ইজতেমার চতুর্পাশে কিন্তু বেশ কয়েকটি পথ রয়েছে, প্রত্যেকটি পথেই কিন্তু পুলিশের কড়া নজরদারি রয়েছে। বলা যায় যে পুরো ইজতেমাকে নির্বিঘ্ন করতে এবং যে কোনো ধরনের নাশকতা মোকাবেলার জন্য আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুতি পুরোপুরি সম্পন্ন হয়েছে। পাশাপাশি এই প্রথম পর্বে যারা ইজতেমার আয়োজক কমিটি রয়েছে তাদের পক্ষ থেকেও ১০,০০০-এর অধিক কিন্তু স্বেচ্ছাসেবী রয়েছে পুলিশকে সহযোগিতা করার জন্য। এবং আমরা দেখেছি যে ইজতেমা ময়দানে কিন্তু যেহেতু বাদ মাগরিবে আমবয়ানের মধ্যে দিয়ে ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়ে যাবে, যে কারণে বিভিন্ন জেলা এবং দেশ বিদেশের যারা এই শুরায়ে নিজামের অনুসারী মুসল্লিরা রয়েছেন তারা ইজতেমা ময়দানে আসতে শুরু করেছেন। সকাল থেকে দেখছিলাম যে বাস, ট্রাক, মিনি পিকআপ সহ বিভিন্ন যানবাহনে করে মুসল্লিরা আসছেন এবং আসার পথে আমরা একটি দেখতে পেয়েছি যে বিভিন্ন যে ইজতেমার আশপাশের যে গলিপথগুলো রয়েছে সেই পথগুলোতে ফুটপাত দখল করে কিছু দোকানপাট বসেছে, যে কারণে মুসল্লিদের একটি সমস্যা তৈরি হচ্ছে। তবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন, প্রশাসনের বলছেন যে এই অবৈধ ফুটপাত এবং হকার উচ্ছেদের তাদের অভিযান চলবে এবং পাশাপাশি ম্যাজিস্ট্রেটের মাধ্যমেও কিন্তু তাদের পর্যবেক্ষণ করা হচ্ছে এবং পাশাপাশি সিটি কর্পোরেশন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকেও সব ধরনের ইজতেমার আয়োজনকে ঘিরে সব ধরনের প্রস্তুতি রয়েছে এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে পানি এবং পয় নিষ্কাশন সহ ময়লা আবর্জনা ডাম্পিং এর সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। তো এই ছিল আমার কাছে গাজীপুরের বিশ্ব ইজতেমা ময়দান থেকে সবশেষ তথ্য। উজ্জ্বল। ইজতেমা ময়দান থেকে যুক্ত ছিলেন ইফতেখার রায়হান। যুক্তরাষ্ট্রের মাটিতে ফিলিস্তিনিদের পক্ষ নিয়ে বিক্ষোভ করা বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিলের নির্বাহী আদেশ জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানে ইহুদি বিদ্বেষীদের বিরুদ্ধে বিশেষ ব্যবস্থা নেয়ার ঘোষণা দেন তিনি। যুক্তরাষ্ট্র থেকে গণপ্রত্যাবাসনের আওতায় এরই মধ্যে আটক করা হয়েছে প্রায় ৩৫০০ অবৈধ অভিবাসীকে। তাদের রাখতে কিউবায় তৈরি করা হচ্ছে ডিটেনশন সেন্টার। জাহানারা ভুইয়ার প্রতিবেদন। গত ৭ অক্টোবর হামাস ইসরায়েল যুদ্ধ শুরুর পর বিশ্বের বিভিন্ন দেশে ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি হত্যাযজ্ঞের বিরোধিতা করে বিক্ষোভ করেন হাজারো শিক্ষার্থী, যার একটা বড় অংশ রয়েছে যুক্তরাষ্ট্রে। এবার সেসব শিক্ষার্থীদের উপর চড়াও হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাদের ভিসা বাতিলে জারি করেছেন নতুন নির্বাহী আদেশ। ট্রাম্পের আদেশে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের মাটিতে যেসব বিদেশি শিক্ষার্থীরা ফিলিস্তিনিদের সমর্থনে বিক্ষোভ করেছে তাদের ভিসা বাতিল করা হবে। ধরে ধরে নিজ দেশে ফেরত পাঠানো হবে ফিলিস্তিনপন্থী বিদেশি ছাত্রছাত্রীদের। আর শিগগিরই এই সিদ্ধান্ত বাস্তবায়ন হবে বলেও জানান তিনি। গাজা উপত্যকায় শান্তি ফেরাতে হামাস ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকরে ভূমিকা রাখলেও যুক্তরাষ্ট্র থেকে ফিলিস্তিন সমর্থকদের তাড়াতে বেশ তৎপর দেখা যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। মার্কিন মুলুকে কোনো হামাস সমর্থক ঠাঁই পাবে না, মূলত এই নীতিতেই আগাচ্ছেন ট্রাম্প। সেই লক্ষ্য বাস্তবায়নে একই দিন মার্কিন শিক্ষা প্রতিষ্ঠানে ইহুদি বিদ্বেষীদের বিরুদ্ধে বিশেষ ব্যবস্থা নেয়ার ঘোষণা দেন ট্রাম্প। তার মতে, হামাসপন্থীরা যুক্তরাষ্ট্রের জন্য হুমকি স্বরূপ, তাই তাদের কোনোভাবেই ছাড় দেয়া যাবে না। যে কোনো সময় তারা উগ্র হয়ে উঠতে পারে, জড়িয়ে যেতে পারে বড় কোনো অপরাধে। এমন শঙ্কা থেকে যুক্তরাষ্ট্রের শৃঙ্খলা বজায় রাখতেই ট্রাম্পের এই সিদ্ধান্ত বলে জানায় হোয়াইট হাউস।
শুধু ফিলিস্তিনি সমর্থক নয়, ট্রাম্পের কঠোর নীতির গ্যারাকলে হাজারো অভিবাসী। তিনি শপথ নেয়ার পর এ পর্যন্ত প্রায় ৩,৫০০ অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির সেনাবাহিনী। সামরিক বিমানে করে এর কিছু সংখ্যক মেক্সিকোতে ফেরত পাঠানোর কার্যক্রম চলছে। তবে সামনের দিনগুলোতে আরও বিপুল সংখ্যক অভিবাসীকে আটক করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। ইতোমধ্যেই সেই প্রস্তুতি নিচ্ছে হোয়াইট হাউস। এর অংশ হিসেবে কিউবার গুয়েতামালায় কারাগার নির্মাণের কথা জানান মার্কিন প্রেসিডেন্ট, যেখানে ৩০,০০০ অভিবাসীকে আটক রাখা যাবে। যদিও ট্রাম্পের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিরাজ। জাহানারা ভূঁইয়া, এখন বিশ্ব। জুলাই আগস্টে গণহত্যার অভিযোগে যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান ও এসি তানজিল আহমেদকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এ বিষয়ে ব্রিফ হচ্ছে, সরাসরি চলে যাচ্ছে সেখানে। সেটা এক্সিকিউশনটা অ্যাপ্লাই হচ্ছে না, এটা উনি জানিয়েছেন। হ্যাঁ, তবে এটা ঠিক যে এক্সিকিউশনটা কার্যকর হয় নাই, সেটা যেন হয় দ্রুত, সেই ব্যবস্থা নিতে উনি অনুরোধ আমাদেরকে বলেছেন। না, এই ধরনের কোনো কথা নেই। স্যার, আজকে 3জন দিয়ে 109 জনের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হলো। এর মধ্যে গ্রেফতার হয়েছেন 34। দেখেন যাদের গ্রেপ্তার হয়েছে তারাকে আপনারা ট্রাইব্যুনালে দেখতে পাচ্ছেন, আর যাদের গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে সেটা ইনভেস্টিগেশন ম্যাটার এবং অনেক সময় কনফিডেন্সিয়াল বিষয় থাকে, এটা আমরা বলবো না। আচ্ছা, আরেকটা ঘটনায় গ্রেপ্তারি পরোয়ানা চাওয়া হয়েছে, ওটা একটু জি। না, ঘটনাটা বলতেছেন তিনজনের বিরুদ্ধে জারি হয়েছে, কিন্তু ঘটনাটা জি 3 জনের বিরুদ্ধে জারি হয়েছে, এটা ঠিক। তবে কোন ঘটনা এবং কাদের বিরুদ্ধে এটা আপনাদেরকে বলবো না। নাম বলা হয়েছিল রিকশায়। না, এটা একটু বলি, যখন আমরা শুনানি করি তখন আদালত ট্রাইব্যুনাল আমাদের কাছে কিছু কোয়ারি করেন, সেই কোয়ারির জবাব আমরা দিয়েছি, সেটা প্রেসে আসার জন্য নয়। না, আমি বললাম তো নাম, আমি ওই বিষয়টা নাম বলবো না আপনাদেরকে। যে বিষয়টা যখন আমরা প্রেয়ার দেওয়ার পর ট্রাইব্যুনাল আমাদের কাছে কিছু কোয়ারি করেন, আমরা সেই কোয়ারির জবাব দিই। সেটা ডিসকাশন হয় কোনো পয়েন্টে, ডিসকাশন হয় কোনো বিষয়ে, ওনারা ইনস্ট্রাকশন দেন, কোনো ম্যাটারে ওনাদের সহযোগিতা চাই, মানে নির্দেশনা চাই। এটা হচ্ছে হিয়ারিংয়ের বিষয়, এটা পাবলিকলি ওপেনলি বলার বিষয়, এইটুকুও বলবো না। মাত্র 35 জন গ্রেফতার হয়েছে এতদিনে, যেটাতে কি প্রসিকিউশন টিম সন্তোষজনক মনে করে? না, এটা সন্তুষ্টি বা অসন্তুষ্টির বিষয় না। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলবো যে কেন গ্রেপ্তার হয়নি, এই বিষয়টা বলবো। সন্তুষ্টি বা অসন্তুষ্টির বিষয় বলছি আমরা, তবে আবার বলবো যেহেতু আজকের ট্রাইব্যুনালে বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে। এই ধরনের কোনো বক্তব্য আগে দেখেছি যে আপনারা যাদের বিরুদ্ধে ওয়ারেন্ট হয় তাদের নামটা বলেন না, কিন্তু আজকে দেখলাম যে আপনারা ঘটনাটাও বলতে যাচ্ছেন। এটার কারণটা কি? দেখেন, ঘটনা যখন বলা হয় তখন আপনারা আমাদের ট্রায়াল প্রসেসটাকে আপনারা মনিটরিং করছেন বা প্রেস ব্রিফিং, আমাদের বক্তব্য বিভিন্ন মিডিয়ায় যাচ্ছে। ঘটনা বললে অনেকের কাছে এই বিষয়গুলো আছে, যেটা আমি বললাম যে এটা বলবো না। আপনাকে আবারও অনুরোধ করছি যে এটা বকেয়া পারিশ্রমিক, চেক জালিয়াতি, ফ্রাঞ্চাইজিগুলোর স্বেচ্ছাচারিতা আর ফিক্সিংয়ের গন্ধ সব মিলিয়ে এবারের বিপিএলে কেলেঙ্কারির সীমা ছাড়িয়ে গেছে। এতে বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বলে মনে করেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। ভবিষ্যতে বিদেশি ক্রিকেটাররা আর বাংলাদেশে খেলতে আসবে না বলেও মনে করেন তিনি। নোমান আবদুল্লাহর প্রতিবেদন। উষালগ্ন থেকেই পারিশ্রমিক পরিশোধের পর্ব শুরুর কথা, অথচ গোধূলি লগ্নে বিপিএল, এখনও বেতন ভাতা নিয়ে হাপিত্যেশ ক্রিকেটারদের। কেলেঙ্কারির গন্ধ ছড়ানো শুরুটা দুর্বার রাজশাহীকে দিয়ে। দিন গড়াতেই জানা গেল এই নগ্ন যাত্রায় তাদের সঙ্গী চিটাগাং কিংসও। আসরের সব ম্যাচ খেলা শেষ, অথচ 1 টাকাও পাননি। দুর্বার রাজশাহীতে এমন ক্রিকেটারও আছেন। ওদিকে আমন্ত্রিত বিদেশিদের 1 পয়সাও শোধ করেনি চিটাগাং। কেবল তাই নয়, অসহায় খাজা নাফি, জুবাইদ আকবরীদের বাড়ি ফেরার আকুতিটাও আমলে নেয়নি দলটি। পেশাদার ক্রিকেটাররা প্রাপ্য সম্মান আর পারিশ্রমিকটাই না পেলে ঠিক কোন যুক্তিতে খেলে বেড়াবেন মাঠের ক্রিকেটে?
দিন শেষে তো আমরা প্লেয়াররা ক্রিকেট খেলি অবভিয়াসলি টাকার জন্য, এবং আমরা দেখেন যে দিন শেষে যদি পারিশ্রমিক না পায় এটা প্রত্যেকটা প্লেয়ারের জন্যই খারাপ। একের পর এক মিথ্যে প্রতিশ্রুতি, বারবার চেক দেওয়ার নামে জালিয়াতি, দুর্বার রাজশাহীর স্বেচ্ছাচারিতার যেন সীমা নেই। ওদিকে ফিক্সিংয়ের গন্ধ নাকে লাগে পার ক্রিকেট সমর্থকদেরও। সব মিলিয়ে এবারের বিপিএল ক্রিকেট বিশ্বে বাংলাদেশের মান সম্মান যেন ধুলোয় মিশিয়েছে। এটা হাসি ঠাট্টার একটা টুর্নামেন্ট হয়ে গেছে আমার কাছে মনে হয়। শুধুমাত্র বিপিএল এর জন্য না, বাংলাদেশের ব্র্যান্ড ভ্যালুর জন্য কিন্তু খুবই খারাপ। বাইরের দেশের মানুষ, বাইরের প্লেয়াররা কিন্তু খুব বাজেভাবে ক্রিটিসাইজ করবে, এমন হবে যে একটা সময় বাংলাদেশে কেউ খেলতে আসতে যাবে না। অথচ আসর শুরুর আগে এবারের বিপিএল একেবারেই ব্যতিক্রম ধর্মী আর বিতর্কমুক্ত হবে বলে উচ্ছ্বাসা দেখিয়েছিলেন বিসিবি সভাপতি। এমন কেলেঙ্কারির দায় এড়ানোর সুযোগ কই দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার? ক্রিকেট বোর্ডকে আমি দায়ী করবো এখানে, বিকজ ক্রিকেট বোর্ড যাদেরকে টিম দিয়েছেন তারা টিম পরিচালনা করার মতো তাদের আর্থিক সচ্ছলতা আছে কিনা, তাদের সেই ব্যাকগ্রাউন্ড আছে কিনা, ব্র্যান্ড ভ্যালুগুলো ডেভেলপ করার মতো তাদের কনসেপ্টগুলো আছে কিনা, সেই জিনিসগুলো কি দিতে পেরেছে কিনা। আপনি তো নিয়োগ তো ক্রিকেট বোর্ডই দিয়েছেন। যতটুকু প্রস্তুতি দরকার ছিল বা যতটুকু খুঁটিনাটি বিষয় নিয়ে দেখার প্রয়োজন ছিল সেটা হয়তো আমরা করতে পারিনি, সেই ব্যর্থতা হয়তো আমাদের। এবারের বিপিএল যা দেখিয়ে গেল তাতে পরের বিপিএল আয়োজনের আগে শতবার ভাবতে হবে সংশ্লিষ্টদেরকে, যেভাবে এখানে খেলতে আসার আগে ভাববেন বিদেশি ক্রিকেটাররাও। নোমান আব্দুল্লাহ, এখন, ঢাকা। We are proud partner of defending champion Fortune Borisha. Legends, local heroes, foreign stars, all are glittering, powering a connected Bangladesh. এবারে ফুটবলের খবর। উত্তেজনায় ঠাসা চ্যাম্পিয়ন্স লিগে বুধবার রাতে প্রথম রাউন্ডে 18 ম্যাচের সবগুলোই মাঠে গড়ায় একই সময়ে, যেখানে জিতেছে 16টি দল, ড্র হয়েছে বাকি 2 ম্যাচ। আরও জানাচ্ছেন ফারহান ইহসান। নতুন আঙ্গিকের আসরে 36 দলের মধ্যে 9টি দলের বিদায় নিশ্চিত হয়ে যায় আগের রাউন্ডে। সরাসরি শেষ 16 খেলা নিশ্চিত হয়েছিল শুধু লিভারপুল ও বার্সেলোনা। এছাড়া 25 দলের ভাগ্য ঝুলেছিল শেষ রাউন্ড পর্যন্ত। পয়েন্ট টেবিলের শীর্ষ 8 দল সরাসরি জায়গা করে নিয়েছে রাউন্ড অফ 16-এ। 9 থেকে 24তম স্থানে থাকা দলগুলো 2 লেগের প্লে অফ খেলবে শেষ 16-র বাকি 8 দলের মধ্যে জায়গা করে নিতে। শীর্ষ 8 থেকে সরাসরি শেষ 16 গিয়েছে লিভারপুল, বার্সেলোনা, আর্সেনাল, ইন্টার মিলান, অ্যাটলেটিকো মাদ্রিদ, বায়ার লেভারকুসেন, লিল ও অ্যাস্টন ভিলা। 9 থেকে 24 বা নকআউট পর্বের প্লে অফে খেলবে আটালান্টা, বর্ষিয়া ডটমুন্ড, রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিক, এসি মিলান, পিএসজি, বেনফিকা সহ আরও বেশ কয়েকটি দল। টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে দিনামো জাগ্রেব, স্টুটগার্ট, শাখতার দোনেস্ক, বোলোনিয়া, রেড স্টার বেলগ্রেড, স্টুডহাম খার্টস, স্পার্টা প্রাহা, লাইপজিগ, জিরোনা, রেড বুল সালজবুর্গ, স্লোভান ব্রাতিস্লাভা ও ইয়াং বয়েজ। ফারহান ইহসান, এখন ঢাকা শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। অবৈধ সংযোগ আর সরবরাহ লাইনে লিকেজে কমানো যাচ্ছে না গ্যাসের অপচয়, তিতাসের অভিযানকে লোক দেখানো বলছে ক্যাব। নাগালের বাইরে আমদানি করা ফল, শুল্ক কমানোর দাবিতে সারা দেশের ব্যবসায়ীদের মানববন্ধন, 4 ফেব্রুয়ারি থেকে খালাস বন্ধের হুমকি। যেটা তাহস না কেন আয় পিটুম প্রয়োজন আমরে যাইবি তোরা না মারিয়ে না। ফেসবুক লাইভে চট্টগ্রামের ওসিকে পেটানোর হুমকি, অভিযুক্ত সাজ্জাদের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি সহ নানা অভিযোগ। ওয়াশিংটন ডিসিতে হেলিকপ্টার উড়োজাহাজ সংঘর্ষ, অন্তত 18 আরোহীর মরদেহ উদ্ধার, আরও হতাহতের শঙ্কা। আর এই ছিল এখন ঢাকার আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv, ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, আর সরাসরি ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।